ওদের 5,000 দিয়ে বাকিগুলা নিয়ে নিলি? তোমার বিয়েতে এত খাটুনি হলো, তার পারিশ্রমিক নিলাম। তোরে আমি? আরে ভাইয়া, রাগ করতে নেই, ভাবিরে দেশিস মনে করে ভুলে যা। ভাইয়া জানে এখন কিছু বলে লাভ নেই, তো বিয়ে শেষ, এখন কান্নার পালা। আরে শালা, আমি মনে করছি ভাবি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, কিন্তু উনি তো হাসি মুখে গাড়িতে উঠলো। তো ভাইয়াদের গাড়িতে আমিও ছিলাম। ভাবিকে বললাম, ভাবি, আজকে থেকে কি বিয়ের একটা নতুন কনসেপ্ট শুরু করছেন নাকি? কি? এই যে আগে বিয়েতে দেখতাম মেয়েরা বিয়ের সময় শ্বশুর বাড়িতে চলে যাবে বলে কান্না করতো, আপনি তো দেখে হাসছেন। আরে ছোট দেবরজি, আমার কান্না সহজে আসে না, আর যখন আসে তখন কেউ থামাতে পারে না। চিন্তা করবেন না, ভাইয়া থামাতে পারবে। না পারলে হাত পা ভেঙে দিব। পাশ থেকে ভাইয়া বলল, তোমার রাগ ভাঙাতে আমার বয়ে গেছে। কি বললা তুমি? ভাইয়া ভয় চুপসে গিয়ে বলল, আরে বাবুটা রাগ করো কেন, আমি তো মজা করছিলাম। সবাই বাসায় চলে আসলাম। বাসায় মেহমানে ভর্তি, আমি সাদে দাঁড়িয়ে আছি, খোলা আকাশে তারার মেলা দেখছি। তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি অপরিচিত মেয়েটা, মানে ফেসবুক আইডির নাম মেঘা। কল ধরতেই মেঘা বলল, এত ব্যস্ত মানুষ, একটা কল দেওয়ার সময় পাও না নাকি? আপনি তুমি করে বলছেন কেন? ও মা, ভালোবাসি তাই। কি করছেন? আকাশ দেখছি। আমিও সেম, ছাদে বসে বসে আকাশ দেখছি। কিছু খাইছেন নাকি খালি পেটে বসে আছেন? খাইছি। আমি বলছি খাননি? আপনি জানেন কেমনে? আপনি কি পড়ি নাকি? বললাম না, ভালোবাসার মানুষের প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। বুঝলাম। আচ্ছা, আমাকে যে ভালোবাসেন, আপনি কি জানেন আমি কাউকে ভালোবাসি কিনা? না, জানি না, জানার চেষ্টাও করব না। তোমাকে হারাতে চাই না, যে কোনো মূল্যে তোমাকে আমার চাই। আমি যদি বলি আমি কাউকে ভালোবাসি, তাহলে কি করবেন? জানি না কি করব, তবে আপনাকে ভালোবাসা বন্ধ করব না। এতটা ভালোবাসেন কেমনে? জানি না। সত্যি বলতে আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা বলার পর ওপাশ থেকে কোনো আওয়াজই আসলো না। ফোনটা কেটে দিল। জানি না মেঘা কি ভাবছে বা করছে, তবে সত্যিটা বলা খুব জরুরি। আমি মায়ার প্রতি দুর্বল, মায়াকে ভালোবাসতে শুরু করেছি। মেঘা আমাকে সত্যি ভালোবাসে কিনা আমি জানি না, তবে তাকে আঘাত করা আমার পক্ষে সম্ভব না, তাই সত্যিটা বলেই দিলাম। আমি ফোনটা পকেটে রেখে আবারও আকাশ দেখায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পরে ফোনটা আবারও বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি মেঘা। তড়িঘড়ি করে ফোনটা ধরলাম। ফোন ধরতেই মেঘা বলল, সরি, ব্যালেন্স শেষ হয়ে গেছিল। কি যেন বলছিলে? ও হ্যাঁ, কাকে ভালোবাসেন? কথার ধরন দেখে মনে হলো সে কান্না করছে। আমি তাকে জবাব দিলাম, আছে কেউ একজন। বলা যাবে না। যাবে। তাহলে বলেন। মায়া। কোন মায়া? আপনার কলেজের ম্যাডাম? হ্যাঁ। কিন্তু ও তো আপনার সিনিয়র। সমস্যা নেই। সে কি জানে কি? আপনি তাকে ভালোবাসেন? না। তাহলে? তাহলে কিছু না। যদি তার কোনো বয়ফ্রেন্ড থাকে তখন কি করবেন? সিম আপনার মতো তাকে ভালোবাসা বন্ধ করব না। এবার ওপাশ থেকে জোরে কান্না করার শব্দ শোনা গেল। আমি মেঘাকে কিছু বলতে যাব, তার আগেই মেঘা কান্না করতে বলল, আচ্ছা, আমরা কি ভালো বন্ধু হয়ে এভাবে সারা জীবন থাকবো? আপনার সমস্যা না হলে থাকতে পারি। আমার সাথে কি আগের মতো কথা বলবেন না? বলবো। সত্যি বলবেন? হ্যাঁ বলবো। আচ্ছা শোনেন, আমু ডাকছে, পরে কথা হবে। মেঘা কলটা কেটে দিল। আমি জানি সে মিথ্যা বলেছে, সে কান্না করছে। আমাকে তার কান্নার আওয়াজ শোনাতে চায় না। ওর কষ্টটা আমি বুঝতে পারি, কারণ আমি জানি ভালোবাসার মানুষটি যদি অন্য আরেকজনের ভালোবাসার মানুষ থাকে, তাহলে সেই কষ্টটা কত ভয়ানক। এসবই ভাবছি। তখনই রাফিউ এসে বলল, মামা, মায়া ম্যাডামের সাথে যে ছেলেটি ছিল, মানে রেস্টুরেন্টে ছিল, ওটা তার কাজিন। সত্যি বলছিস দোস্ত? হ্যাঁ সত্যি। কিন্তু তুই জানলে কিভাবে? আরে বন্ধু হয়ে বন্ধুর এটুকু খবর রাখবো না? তুই দোস্ত আমার জানের শিকার। হয়, এটা আমাকে হেল্প করার জন্য করে দিলাম। হালা তোর লাভ দেখে আমার লাভ করলি? আরে শালা, মজা করছি, এবার তুই নিচে যা। কেন? আমি আর এরা একটু আলাদা করে কথা বলবো তাই। তাহলে আমি আকাশ দেখব না। নিচে চায়ের দোকানে গিয়ে দেখ। আমি চলে আসলাম। চায়ের দোকানে এসে মামাকে বললাম, মামা, একটা রং চা আর ব্যঞ্জন দাও তো। সিগারেট ধরিয়ে টানতে লাগলাম। এটার অভ্যাস হয়ে গেছে, কিছুই করার নাই। ব্যঞ্জনটা পুরো শেষ করে চা খেলাম।
টেবিল মিটিয়ে ভাবলাম একটু এই বস্ত্রনগরের রাতের দৃশ্য দেখব, যেই ভাবা সেই কাজ। হাঁটা দিলাম ফুটপাত ধরে। কিছুদূর গিয়ে ব্রিজের ওইখানে গিয়ে দেখলাম একটা মেয়ে আর ছেলে হাত ধরে বসে আছে আর কথা বলছে, হয়তো কাপল। তাদেরকে দেখে বুকের মাঝে একটা শিহরণ বয়ে গেল। মায়া ম্যাডামের কথা মনে পড়ে গেল আর মন থেকে কষ্টটাও দূর হলো। এইটা জেনে যে ম্যাডামের সাথে ওই ছেলেটা তার কাজিন ছিল, কিন্তু রাফি হালা কিভাবে জানে? ওরা আবার দেশ দুনিয়ার খবর রাখার অভ্যাস আছে, কোনোভাবে হয়তো জানছে। যাই হোক, ব্রিজের এক কোণে বসে মেসেঞ্জারটা অন করলাম। ম্যাডামের আইডিতে ঢুকে করে একটা মেসেজ দিলাম। ম্যাডাম সাথে সাথে রিপ্লাই দিয়ে বলল, কই ছিলে এই 2 দিন? জি ম্যাম, ভাইয়ার বিয়েতে। ও হ্যাঁ, তোমার আব্বু আম্মু বলেছিল। তো শুনো, কয়েকদিন পর তোমাদের টেস্ট নেওয়া হবে, তাই তাড়াতাড়ি চলে আসো। কি টেস্ট ম্যাম? তোমাদের ফাইনাল এক্সাম খুব কাছেই, তাই সিদ্ধান্ত নিয়েছি তার আগে সব স্টুডেন্ট থেকে টেস্ট নেওয়া হবে। ও আচ্ছা ম্যাম, চলে আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ম্যাডাম অফলাইনে চলে গেল। মনটা আবারও আনন্দে মেতে উঠল। যাক, ম্যাম তাহলে সিঙ্গেল। যাই হোক, প্রেম করার আগে একটু জ্বালাবো ম্যামকে, একটু ফাইজলামি করব। আমি আবার ফাজিল নাম্বার 1 তো, তাই। পরের দিন আমি বাসায় চলে আসলাম। রাফি তো আসতেই চাইছিল না, অনেক কষ্টে আনলাম। হালা মেয়েদের মতো কান্না করতে শুরু করেতেছিল। এত প্রেম যে কয় রাখে। কোনো মতে দিনটি কাটালাম। তর্স ছিল না কবে ম্যাডামকে যে দেখব। সকালে কোনো মতে রেডি হয়ে ক্যাম্পাসে চলে আসলাম। এসে ক্লাসে বসে বসে আমরা বন্ধুরা সবাই আড্ডা দিচ্ছি। এমন সময় ম্যাডাম রুমে এন্ট্রি নিল। ম্যাডাম আগের থেকেও বেশি শুকিয়ে গেছে, কিন্তু চোখে মুখে হাসির ঝলক। তবে ম্যাডামকে এখন যথেষ্ট সুন্দরী লাগছে। আমি হাঁ করে তাকিয়ে আছি। মায়া ম্যাডামের ডাকে ধ্যান ভাঙলো। ম্যাডাম আমাকে বলছে, কই ছিলেন মেঘ সাহেব এতদিন? জি ম্যাডাম, বড় ভাইয়ের বিয়েতে। সামনে এক্সাম, ভালো মতো পড়ো। জি ম্যাডাম। পড়াতে মনোযোগ দিল। তৎক্ষণাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ফোন বের করে ম্যাডামকে কল দিয়ে বসলাম। ম্যাডাম তড়িঘড়ি করে ফোন দিয়ে দেখে আমি ফোন দিচ্ছি। আমার দিকে তাকিয়ে ম্যাডাম বুঝে গেল আমি ইচ্ছে করে দিচ্ছি। মনে করেছি ম্যাডাম আমাকে কিছু বলবে, কিন্তু কিছু না বলে ফোন অফ করে রেখে দিল। কোনো মতে প্রথম ক্লাসটা করলাম। দ্বিতীয় ক্লাস আবারও মিজান স্যারের। উনি খুব রাগী, ওনার ক্লাসে সামান্য পরিমাণ আওয়াজ কেউ করতে পারে না। আমি ক্লাস করছি, এমন সময় মোবাইলটা বেজে উঠল। স্যার তো সেই লেভেলে রেগে গেছেন। আমাকে বলল, এই অভদ্র, এখনই বের হওয়া ক্লাস থেকে। আমি চুপচাপ বের হয়ে গেলাম। মাথাটা গেল খারাপ হয়ে। মোবাইলে হাতে নিয়ে দেখে কলটা ম্যাডামই দিয়েছে। উনি ইচ্ছে করে করেছে। তখনই মেসেজ আসলো, কি ফজল সাহেব, পিঠ মারলে পাটকেল তো খেতেই হবে। বাই দ্য ওয়ে, আপনি ফজল কিং হলেও আমি ডেভিল কুইন, মনে রাখবেন। ম্যাম আমাকে এইভাবে বাস দিল না, এর বদলে কিছু একটা করতে হবে। ক্লাস শেষে বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিছু দূরে ম্যামও দাঁড়িয়ে আছে। আমি কিছুক্ষণ পর পর আর চোখে ম্যামকে দেখছি। ম্যাম সেটা খেয়াল করেছে কিনা জানি না, হঠাৎ খেয়াল করলাম কয়েকজন বখাটে ম্যাডামের দিকে খারাপ নজরে তাকাচ্ছে। ওদের মধ্যে একজন বলেই উঠল, কি হ্যাপি মাল রে। নিজেকে আর সামলাতে পারেনি। পাশে বন্ধুরাও ছিল। আমি গিয়ে ওই ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দিলাম। বাকিগুলো এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারতে দেখে রাফি, রিয়াজ সবাই ছুটে আসলো আর সবাই মিলে ওই 3 জনকে গণপিটুন দিল। এইদিকে ওদের মায়ের খেয়ে আমার ঠোঁটের কোণে কেটে গেল, হাত থেকে রক্ত পড়ছে। এটা দেখে মায়া দৌড়ে এসে হাত ধরে বলল, কে বলেছে এইসব বখাটেদের সাথে মারামারি করতে? ওরা আপনাকে খারাপ কথা বলছিল তাই। চলো হাসপাতালে চলো। ম্যাম আমাকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে এসে ব্যান্ডেজ করিয়ে দিলেন। তারপর বললেন, এখন কেমন লাগছে? জি ম্যাম, ভালো। কে বলেছে এমন ছেলে মানুষই কাজ করতে? যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি ম্যাম? কিছু না। তাহলে কি আমি ভুল শুনলাম নাকি? বাসে গিয়ে রেস্ট নেবে, আর কোনো কাজ করবে না। কিন্তু বাসার সব কাজ তো আমাকেই করতে হবে। কেন? বাসায় কেউ নেই, সবাই চাচার বাসায়। ওইখানে কয়েকদিন থেকে আসবে। তাহলে একা কিভাবে থাকবে? একটা কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের বাসায় চলে যাও। কিন্তু ম্যাম, ফ্রেন্ডের বাসায় তো আর এতদিন থাকতে পারবো না। আচ্ছা, চিন্তা করবে না, চিন্তা করবে না। আমি রাফিকে বলবো তোমার সাথে থাকতে, আর সে তোমার যত্ন নেবে। খাবার আমি বানিয়ে পাঠিয়ে দিব। আপনি কেন এত কষ্ট করবেন? আমি হোটেল থেকে আনিয়ে নিব। না, হোটেলে খাবার ভালো না। তুমি বাসায় যাও রাফিকে নিয়ে, আমি রাতে খাবার পাঠিয়ে দিব। জি আচ্ছা। আমি রাফিকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রাফি আমাকে বেডে শুয়ে দিয়ে বলল, দোস্ত, আজকে কিন্তু তুই ম্যাডামের চোখে হিরো হয়ে গেলি। আব্বে হালা, হিরো হওয়ার চক্করে আমার হাতের 12টা বাজে গেল।
ওসব কিছু না, প্রেম করতে গেলে একটু রক্তারক্তি করতে হয়। আইসে আমার। তাহলে তুই দে একটু, আমি ইরাকে বলি তুই রক্ত দে। না থাক, তুই রেস্ট নে, আমি সিগারেট নিয়ে আসি। হালা, তোর তো লাইন ক্লিয়ার, তাহলে সিগারেট খাবি কেন? আরে ইয়ার, তুই তো জানিস সিগারেট আমাদের অনেক পুরনো বন্ধু। রাফি সিগারেট আনতে চলে গেল। রাফি সিগারেট নিয়ে রুমে আসতেই ফোনে কল আসলো। সে সিগারেটের প্যাকেট আমাকে দিয়ে চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে আপন মনে টানছি। রাফি ফোনে কথা বলা শেষ করে এসে আমাকে বলল, হারামি, তুই এটাকে কি বললি? কই কিছুই বলিনি, শুধু এটাই বলছি যে তুই সিগারেট খাওয়ার অ্যাডিক্টেড। হালা, তোর জন্য আমার সিগারেট খাওয়া আজীবন বন্ধ হলো। আমি সিগারেট ছাড়া থাকবো কেমনে? থাকতে তো হবেই, ভাবির ওয়াদা যে তোকে রাখতেই হবে। দাঁড়া, আমিও দেখাবো মজা। কিচ্ছুই করতে পারবি না, সিগারেট মুখে আছে। এমন সময় মায়া ম্যাম কল দিল। কল রিসিভ করতেই ম্যাম বলল, মেঘ, এখন কেমন লাগছে? জি ম্যাম, আগের থেকে একটু বেটার। নিজের যত্ন নিও। আর আমার আব্বু তোমার বাসায় খাবার নিয়ে যাবে। ম্যাম, আঙ্কেলকে কেন কষ্ট দিচ্ছেন? আরে এসব কিছু না, তোমার জন্যই তো করছে। তুমি নিজের যত্ন নাও। জি ম্যাম। ফোন কেটে দিল। ফোন কাটার সাথে সাথেই আবারও মেঘার ফোন আসলো। কল রিসিভ করতে মেঘার ছাড়ি শুরু। মায়া বলতে লাগলো, সমস্যা কি? এত নায়ক সাজার কি দরকার ছিল? হ্যাঁ, পাশে বন্ধুরা তো ছিল, ওদেরকে আগে নিয়ে যেতে। নিজের বড় হিরো মনে করো নিজেরে, তাই না? যদি কিছু হয়ে যেত তখন এত কেয়ারলেস কেন? সরি, আসলে সরি, পরের বার থেকে হিরো সাজার চেষ্টা করবেন না। আর ছেলেগুলো এখন হাসপাতালে, আমার লোকেরা ওদের আচ্ছা মতো ধোলাই দিচ্ছে। আরে ওদেরকে মারার কি দরকার ছিল? আমি আর ফ্রেন্ডরা মিলে তো ওনাকে পাঠাইছি। আপনার গায়ে হাত দিছে কেন? তাই বলে মেরে হাসপাতালে পাঠাবেন? হ্যাঁ, পাঠাবো। তোমাকে যে একটা টোকা দিবে আমি তাকে ছাড়বো না। কেন? ভালো এমনি। আচ্ছা, নিজের যত্ন নিও আর সময় মতো ওষুধ খেয়ে নিও। আর ম্যাডাম তো খাবার পাঠাবে, যদি খারাপ হয় আমাকে বলো, আমি না হয় রান্না করে পাঠাবো। ম্যাডাম খাবার পাঠাবে এটা কিভাবে জানেন আপনি? আপনাকে না বলছি, আপনার প্রতিটা মুহূর্তের খবর আমি রাখি। হুম। রাখি। আল্লাহ হাফিজ। নিজের খেয়াল রাখবেন। আর আমি হয়তো বেশি দিন দেশে থাকবো না। কেন কেন? চলে যাব স্পেনে আব্বুর কাছে। কেন? যেই কাজে এসেছিলাম সেটা শেষ, আমার স্টাডি কমপ্লিট, তাই। আর যার জন্য থাকা সে তো অন্য কাউকে ভালোবাসে, তাই। শুনেন, মেঘা মেঘা কল কেটে দিল। আমি স্পষ্ট জানি সে কাঁদছে। মেয়েটা এতটা ভালোবাসে আমায়, কিন্তু আমি তো মায়া ম্যামকে ভালোবাসি না। আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি মেঘাকে কল দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কল ঢুকতেছে না। মেসেঞ্জারে গিয়ে দেখি মেঘা ব্লক দিছে। আচ্ছা, ওরে তো চিনি না, তাহলে এমন লাগছে কেন? কেন এত শটফট করছি? আমি তো ম্যামকে ভালোবাসি না। আমি কেন মেঘার কথা ভাববো? আমি এসব ভাবছি কেন? রাতের দিকে শুয়ে শুয়ে টিভি দেখছি, তখনই রাফি এসে বলল, ম্যাম খাবার পাঠাইছে। কি এনেছে? একজন বৃদ্ধ লোক। কোথায় উনি? চলে গেছে। আরে বসতে বলিসনি কেন? বলছি, উনি তাড়াতাড়ি দিয়ে চলে গেল। আচ্ছা, ম্যাম কল দিয়েছে। কল দিয়ে বলল, মেয়ে, খাবার পেয়েছো? জি। খেয়ে নিও, আর খেয়ে ওষুধ খেয়ে নিও। জি ম্যাম। ম্যাম কল কেটে দিল। ম্যামের এত কেয়ার দেখে মনে হলো ম্যামের মনেও আমার জন্য ফিলিংস আছে। ম্যামকে প্রপোজ করে দিব, কিন্তু এখন না। সঠিক সময় আসলে। পুরো 1 সপ্তাহ পর আমি সুস্থ হলাম। পরীক্ষাও কাছে আসলো। পড়ালেখায় মনোযোগ দিলাম। কালকে পরীক্ষা, রাতে পড়ছি। হঠাৎ করে মোবাইলে মেসেজ আসলো। তাকিয়ে দেখি মেঘা। মেসেজ ওপেন করে দেখি লেখা আছে, কালকের জন্য বেস্ট অফ লাক, মনোযোগ দিয়ে লিখবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি কি মনে করে যেন কল দিয়ে বসলাম। সেও হয়তো আমার কলের অপেক্ষায় ছিল। কল দেওয়ার সাথে সাথেই কল ধরলো। আমি চুপ করে আছি দেখে সে বলল, কিছু বলবে? না। আচ্ছা, রাখি তাহলে। শুনেন। বলো। কেমন আছেন? যেমন থাকার কথা। কবে যাবেন? সামনের মাসের 12 তারিখ বিকাল 5টার ফ্লাইট। হুম। আমি রাখি। আল্লাহ হাফেজ। মেঘা ফোনটা কেটে দিল। আমি জানি সে কান্না করছে, কিন্তু কিভাবে আমি ওকে না দেখেই জানতে পারছি না। আমার পড়ায় মনোযোগ দেওয়া দরকার। ভাবছি ফাইনাল পরীক্ষার পরপরই ম্যামকে প্রপোজ করব। পরের দিন ভালো মতো পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালোই হয়েছে। আসার সময় নীলা আমাকে ডেকে বলল, মেঘ, একটু কথা ছিল। হ্যাঁ বল। কালকে একটু দেখা করিস। আচ্ছা। আমি বাসায় আসলাম। এসে ভাবতে লাগলাম নীলা এত জরুরিভাবে দেখা করতে বলল কেন। আমি চিন্তায় আছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। তখনই বোন জান্নাত এসে আমাকে বলল, ভাইয়া, কি ভাবছিস? আরে কিছু না। বল।
আরে ভাবছি কিভাবে ম্যামকে প্রপোজ করব। সত্যি? হ্যাঁ। তো কখন করবি? পরীক্ষার পর। না ভাইয়া, আগে করবি। কেন? করতে বলছি, করবি। আচ্ছা, কিন্তু কিভাবে? বোন আমাকে সব বুঝিয়ে বলল। সব শুনে একটু সাহস পেলাম। রাফিকে সব বললাম, সে তো শুনে মহা খুশি। রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। একটা দুঃস্বপ্ন দেখলাম, আমি একটা মেয়ের সাথে হাত ধরে হাঁটছি। হঠাৎ করে মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে নিজে গাড়ির নিচে চাপা পড়লো। মেয়েটির নাম ধরে চিৎকার দিলাম। সে নামটি ছিল মেঘা। গলাটা শুকিয়ে যাচ্ছে। আমি নিচে গিয়ে পানি খেয়ে আসলাম। আচ্ছা, আমি এই স্বপ্নটা কেন দেখলাম, আর কেনই বা মেঘাকে নিয়ে ভাবছি? না, আমি তো মায়ের মায়ায় যে পড়েছি। আমি তো আমার ডেভিল ম্যামের প্রেমে পড়েছি। তাহলে মেঘার কথা ভাবছি কেন? যে মেয়েটাকে কোনোদিন দেখিনি, জানি না সে কে, তাহলে তার কথা ভাবছি কেন? পরের দিন ক্যাম্পাসের বড় গাছটির নিচে দাঁড়িয়ে আছে নীলার জন্য। আজ সে শাড়ি পরে এসেছে। ওরে শাড়ি পরতে দেখে কিছুটা অবাকই হলাম। আমার কাছে এসে নীলা তার পিছন থেকে একজোড়া গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, মেঘ, তোকে সেই প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। তোর প্রেমে সেই প্রথম দিন থেকেই হাবুডুবু খাচ্ছি। নিজেকে আর ঠিক রাখতে পারছি না, তাই আজকে অনেক সাহস নিয়ে প্রপোজ করছি তোমায়। আমাকে কি একটু ভালোবাসবে? আমি থ হয়ে গেলাম। নিজেকে সামনে নিয়ে বললাম, শোন নীলা, আমি তোকে সবসময় এখনো ভালো বন্ধুই ভেবেছি, আর কিছু না। আমি অন্য কাউকে ভালোবাসি। নীলার চোখে পানি। আমি কিছু বলতে যাব তার আগে সে আমাকে জড়িয়ে ধরল, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমাকে জড়িয়ে ধরে সে বলতে লাগলো, প্লিজ মেঘ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ। সামনে তাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমাকে দেখে চলে যাচ্ছে। যাওয়ার আগে চোখের কোণে অশ্রু লক্ষ্য করলাম। আমি নীলাকে ছাড়িয়ে ম্যাডামের কাছে গিয়ে ম্যামকে বললাম, ম্যাম প্লিজ একবার শোনেন, প্লিজ। ম্যাম পিছনে ফিরে আমাকে থাপ্পড়ে মেরে বলল, তোর মতো লুইচ্ছা আমি দেখিনি। আমাকে আর ফলো করবি না, আর হ্যাঁ, আমার চোখের সামনেও যেন না দেখি। ম্যাম কাঁদতে কাঁদতে চলে গেল। আমি দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ম্যাম চলে গেছে। আমি আর দেরি না করে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে আছে, মনটা খারাপ। ম্যাম আমার কাছ থেকে সত্যিটা জানতেই চায়নি একবারও। কেন শুধু শুধু আমাকে ভুল বুঝলো? বোন এসে দরজা ধাক্কাচ্ছে। আমি উঠে দরজা খুলে দিতেই বোন আমাকে বলল, ভাইয়া, ভাবি কি বলেছে বল? আমি চুপ করে আছি। বোন আবারও জিজ্ঞেস করলো, ভাইয়া বল। আমি নিজেকে আর ধরে রাখতে না পেরে বোনকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম, আর তাকে সব কিছু খুলে বললাম। বোন সব শুনে আমাকে বলল, আরে পাগল, এইটার জন্য কান্না করতে হয় নাকি? ম্যাম তোকে ভালোবাসে, তাই সে নীলার সাথে তোকে দেখে রাগ করেছে। কালকে ক্যাম্পাসে গিয়ে ভাবিকে প্রপোজ করে দিস, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আর মেয়েদের মতো কান্না করা বন্ধ কর। কান্না করলে তোরে মেয়ের মতো লাগে। গাধি, তোর আজকে আমি আমি আম্মুকে বলে দিব মারলে। আচ্ছা যা, মারবো না। ওকে, এইবার যা তুই। বোন রুম থেকে চলে গেল। আমি ম্যামের আইডিতে ঢুকলাম, কিন্তু ম্যাম ব্লক করে দিয়েছে আমাকে। আমি ফোনে ট্রাই করলাম। কয়েকবার রিং হওয়ার পর ম্যাম ফোন ধরলে বলল, ওই কুত্তা, কি সমস্যা তোর? ম্যাম আই এম সরি। তোরে না আমার সামনে আসতে মানা করছি, আর কোনো দিন আমাকে ফোন দিবি না। ম্যাম ফোনটা কেটে দিল। ফোনটা খারাপ। পরের দিন ক্যাম্পাসে গিয়ে ম্যামকে খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। রাফিকে জিজ্ঞেস করলাম, দোস্ত মায়া ম্যাম কই রে? ম্যাম চলে গেছে, উনি চাকরি ছেড়ে দিছে। কি বলিস এসব? হ্যাঁ সত্যি। দোস্ত আমি মায়া ম্যামকে অনেক ভালোবাসি। কি হয়েছে আমাকে বল। আমি রাফিকে সব বললাম। রাফি সব শুনে বলল, দোস্ত সময় এসে গেছে কিসের? প্রপোজ করার। কারে? আব্বে হালা ম্যাম রে করবি। কিন্তু কিভাবে? আরে আমি তো আছি, সব অ্যারেঞ্জ করব। তুই শুধু রাত 12টায় কল দিলে নির্দিষ্ট জায়গায় চলে আসিস। ওকে মামা। আমি নিশ্চিন্তে বাসে চলে আসলাম। রাফি যখন বলছে তাহলে সব সম্ভব। আমি অপেক্ষায় আছি। রাফি 11:30 কল দিয়ে একটা জায়গায় যেতে বলল। আমি 20 মিনিটে পৌঁছে গেলাম। গিয়ে দেখি রাফি সহ রিয়াদরা সবাই আছে, আর তাদের হাতে কি সব কাগজ। আমাকে দেখে রাফি বলল, ম্যামকে কল দিয়ে নিচে আসতে বল। কিন্তু ম্যাম এইখানে আসবে কেন? আরে হালা ম্যাম সামনের বাসায় থাকে। ওয়েট মামা, আমি কল দিতেছি, কিন্তু আমার বুক কাঁপতেছে। কেন? প্রথমবার কাউরে প্রপোজ করব তাই। কেন, ভবিষ্যতে আর কয়েকটা করবি নাকি? না ভাই, একটা, এইটারে করতে পারলেই হলো। তাইলে হালা কল দে। কিন্তু তোদের হাতে এসব কি? আরে বাল, বেশি কথা না বলে ম্যামকে নিচে আসতে বল। আমি মায়া ম্যামকে কল দিলাম, কয়েকবার দিলাম, কিন্তু ম্যাম কল ধরলো না। আমি আবারও দিলাম। ম্যাম কল ধরে বিরক্তিকর স্বরে বলল, তোর মতো ব্যয়হার নির্লজ্জ ছোট লোক আমি আর দুইটা দেখিনি। সরি ম্যাম, আসলে। আরে তোরে এত অপমান করার পরও কি হয় না? ম্যাম একটু নিচে আসবেন? কেন?
আসেন। আমি কি তোর চাকর নাকি? ম্যাম প্লিজ। ম্যাম আর কিছু না বলে ফোন কেটে দিল। রাফি আমাকে হতাশ হতে দেখে বলল, কিরে, কি বলেছে? অপমান করছে। আরে ভালোবাসার এতটুকু নির্লজ্জ হওয়া যায়? তুই আবার কল দে। কল দিতে যাব তার আগেই দেখি ম্যাম নীল শাড়ি পরে বাইরে গেটের দিকেই আসছে। রাফি আর বাকিরা দেখে লুকিয়ে গেছে আমাকে একা রেখে। আমার ভয়ে হাত পা কাঁপা শুরু করেছে। ম্যাম আমার কাছে এসেই ঠাস ঠাস করে কয়েকটা চর মেরে দিল আমার গালে। তারপরে বলতে লাগলো, তোর মতো নির্লজ্জ লোক আমি আরেকটা দেখিনি। তোরে না মানা করছি আমার সামনে না আসার জন্য। আমি এমনিতেই ভয়ে আছি। ম্যামের ঝাড়ি খেয়ে আরো দ্বিগুণ বেড়ে গেল। না মানে কি আসলে কি বলবি বল তাড়াতাড়ি। না মানে আসলে হঠাৎ করে দেখি রাফি আর বাকিরা হাতে একটা কাগজ আর একটা গোলাপ ফুল নিয়ে ম্যামের কাছে এসে ধরলো। খেয়াল করে দেখলাম সবার হাতের কাগজটা বড় আকৃতির আর ওইখানে বড় করে লেখা আছে সরি, কিন্তু রাফির হাতে লেখা আছে অন্য কিছু। রাফির হাতে কাগজে লেখা আছে আমি তোমাকে ভালোবাসি। ম্যাম লেখাটা দেখে আমাকে থাপ্পড় মেরে বলল, ছি, তোর মতো লুচ্চা এসব ছাড়া আর কি করতে পারে? কয়টা লাগে তোর? মেয়েবাজি করার জায়গা পাস না? এইবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ম্যামকে থাপ্পড় মেরে দিলাম আর বললাম, চুপ, একদম চুপ। কি মনে করেছিস নিজেকে তুই? তোকে সে প্রথম দিন থেকে ভালোবাসি। ম্যাম হচ্ছিস তো কি হয়েছে, ভালোবাসি ব্যাস। আর হ্যাঁ আমি ফাজিল, আমি খারাপ, কিন্তু এতটা খারাপ না যে যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসবো। আমি শুধু তোরই ভালোবাসি আর তোকেই ভালোবেসে যাব, বয়সে বড় হওয়া বা যাই হ। আর হ্যাঁ আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে নিয়ে চিন্তা করিনি যতটা তোরে নিয়ে করেছে। রাতের ঘুম হারাম করেছি, তার বদলে এই প্রতিদান পেলাম। লুচ্চা, ভালোবাসি বলে নিজের নির্লজ্জ করেছি। তোরে হাজার অপমান সহ্য করেছি, কিন্তু আর না। আমার ক্যারেক্টার কিরকম আমার বন্ধুরা সবাই জানে। আসি। আর হ্যাঁ আজকের পর থেকে এই মুখ আর দেখাবো না। মুখতে দূরে থাক। ছায়াও আপনার পাশে থাকবে না। আর সরি থাপ্পড় মারার জন্য। আসি। রাফি আমার হাত ধরে বলল, দোষ। না ভাই আর না, আমি খারাপ, আমি ফাজিল, আমি নির্লজ্জ, কিন্তু আমি মেয়েবাজি করি না। চল। প্লিজ ম্যামকে বল। না আর বলবো না, সব অনুভূতি মরে গেছে। আমি মেয়েবাজি করি। এতদিনে আমাকে এইটুকু চিনেছে। যে মেয়ে আমাকে চিনতে পারে না, বুঝতে পারে না, তাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। আমি আসি। আমি বাসায় চলে আসলাম। এত রাতে বাসায় ফিরতে দেখে মা কিছু না বললেও বোন আমার রুমে এসে বলল, কি রে ভাইয়া, কি হয়েছে? আর তোর মুখে আঙুলের দাগ কোথায় থেকে আসলো? আরে কিছু না, এমনিতেই। না, কিছু একটা হয়েছে, বল আমাকে। না বোন, কিছুই হয়নি। ভাইয়া আমার কসম দিলাম, বল কি হয়েছে? আমি বোনকে সব বললাম। বোন সব শুনে রেগে গিয়ে বলল, এত বড় সাহস ওর, তোকে থাপ্পড় দিয়েছে? ওকে আমি ছাড়বো না। বোন শান্ত হ। আর সব সমস্যা আমার জন্যই হচ্ছে, তাই আমার দূরে চলে যাওয়াই ভালো। কিন্তু ভাইয়া সামনে তোর এক্সাম। সমস্যা নাই, আমি এই শহর ছেড়ে চলে যাব। পরীক্ষা না হয় ওইখান থেকেই দিব। কিন্তু যাবি কোথায়? বড় খালার বাসায়। আচ্ছা যা, মন খারাপ করিস না। দেখবি একদিন ওই মেয়েটা তোর ভালোবাসা বুঝবে, আর সেদিন সে খুব কাঁদবে। না বোন এমন বলিস না। মায়া যেন সুখে থাকে এই দোয়া কর। কোনো রকমে রাতটা পার করে পরের দিন সকালে মাকে বলে বড় খালার বাসায় চলে আসলাম। খালা আমাকে দেখে অবাক। হঠাৎ করে দেখে আমাকে জিজ্ঞেস করলেন, কি রে মেঘ, তোরে তো ফোন করেও পাই না, আজ সেই তুই বাসায় হাজির? কেন খালা, তোমার বাসায় কি আসা যাবে না নাকি? কি বলছিস তুই? আয় ভিতরে আয়। থাকবি নাকি চলে যাবি? না খালা, এবার অনেক দিন থাকবো। আচ্ছা যা, উপরে তন্নি আছে, ওরে বল রুমে দেখাইয়া দিবে। আচ্ছা। আমি তন্নির রুমে গেলাম আস্তে আস্তে। সে মুখে কি সব মেখেছে, দেখতে একদম ভূতের মতো লাগতেছে। আমি আস্তে আস্তে পিছন দিক থেকে দিয়ে এক চিৎকার দিলাম। তন্নি লাফিয়ে উঠে এদিক ওদিক দৌড়াতে লাগলো। আমাকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, মেঘ ভাইয়া, কবে এসেছিস তুই? এই মাত্র আসলাম। আচ্ছা বস। তো কি মনে করে আসলি? বলবো, আগে আমাকে আমার রুম দেখা, ফ্রেশ হই, তারপর। খুব ক্ষুধাও লাগছে। আচ্ছা চল, আমি রুম দেখিয়ে দিচ্ছি। তন্নি আমাকে রুমে নিয়ে গেল। বলে তন্নি আর তানিম দুই ভাই বোন, মানে আমার খালাতো ভাই। তানিম ভাইয়া বড়, উনি লন্ডনে থাকেন, এখন নাকি স্পেনে শিফট হয়েছেন। তন্নি ছোট, জান্নাতের সমবয়সী, একই ক্লাসে পড়ে। মেয়েটা আমাকে পেলে নিজের ভাইয়ের কথা ভুলেই যায়। এই নিয়ে তানিম ভাইয়ের অনেক আক্ষেপ। তন্নি আমাকে তার বড় ভাই মনে করে। খুব দুষ্টু, কিন্তু খুব ভালো। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম খেতে। টেবিলে দেখি তন্নি খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে বলল, ভাইয়া তাড়াতাড়ি খেতে আয়। খালা বলল,
কি রে, এত তাড়াহুড়া কিসের করছিস? আম্মু, আমার ভাইয়ার কাছ থেকে অনেক কিছু জানার আছে তাই। তুই পারিসও বটে, মেঘ খেয়ে নে। আমি আর তন্নি খাবার খেয়ে সাদে গেলাম। তন্নি জানে আমার সাদে যাওয়া মানে মন খারাপ হওয়া। দিনের বেলায় সাদে যাই তখন যখন আমার মন ভালো থাকে না। তন্নি এইটাও জানে আমি সাদে উঠলে কফি খাই, তাই সে কফি বানিয়ে আনলো। তাদের সাদে বসার জন্য আলাদা জায়গা আছে। আমরা সেখানে বসলাম। তন্নি এক চুমুক কফি খেয়ে আমাকে বলল, ভাইয়া কি হয়েছে আমাকে বল, কেন এত মন খারাপ তোর? আমি তন্নিকে সব বললাম। হাজার হলেও বোন, আমার কথা শুনে তার রাগ উঠল। সাথে সাথে সে মায়াকে আজে বাজে বলা শুরু করে দিল। ভাগ্যিস সে সামনে পায়নি, নাহলে খবর করে ছাড়তো। আমি কোনো রকমে তন্নিকে শান্ত করে বললাম, আরে রাগ করার কি আছে? কি আছে মানে? তোকে অপমান করার সে কে? আজ পর্যন্ত তোর আব্বু তোকে কিছু বলেনি, আর ওই মেয়েটা বলার সাহস কি করে পাই? ওকে ভালোবাসি তাই। কিন্তু ভাইয়া, ও তো তোর ভালোবাসা বোঝে না। আরে পাগলি, বুঝে, সব বুঝে। আমিও জানি সে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে চায় না। কেন ভাইয়া? জানি না। তন্নির সাথে কথা বলছি, এমন সময় দেখি মেঘার কল। আমি কল ধরতেই মেঘা বলল, মেঘ, তুমি কোথায়? আজকে তোমাকে ক্যাম্পাসে দেখলাম না। জি, আমি একটু বাইরে আছি। ম্যামের ব্যবহারে বেশি কষ্ট পাইছো? না, ওয়েট ওয়েট, আপনি কিভাবে জানেন এই সব? আমি আগেই বলেছিলাম আপনার সব খবর আমি রাখি। কেমন জানে একটা সন্দেহ হলো। এটা আমাকে যাচাই বাছাই করতে হবে। কি করেন আর কোথায় আপনি? সরি বলা যাবে না। ও আচ্ছা, ভালো। আচ্ছা, আমি রাখি। আল্লাহ হাফেজ। মেঘা ফোন কেটে দিল। তন্নি জিজ্ঞেস করলো, ভাইয়া কে কল দিছে? আমি তন্নিকে মেঘার ব্যাপারেও সব বললাম। তন্নি শুনে বলল, ভাইয়া ডাল মে কুছ কালা হে। বোন কুছ নেহি, বহুত কালা হে। আমাদের দুইজনে মিলে এটা সমাধান করতে হবে, কিন্তু কেউ না জানে। ওকে। হঠাৎ করে রাফি কল দিল। আমি কল রিসিভ করতেই রাফি জিজ্ঞেস করলো, আবে হালা কই তুই? তোর সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই বসে আছি। না দোস্ত, আমি অনেক দূরে আছি। কি বলিস? কোথায় তুই? আছি একটা জায়গায়। বল। চিন্তা করিস না, আমি তাড়াতাড়ি চলে আসব। হুম। আমি ফোন কেটে দিলাম। কেমন জানি এইখানে একটু গড়বড় মনে হচ্ছে। রাফির কথার মাঝে পরিবর্তন লক্ষ্য করতে পারলাম। আমি ইরাকে কল দিলাম। ইরা ফোন ধরতেই আমি ওকে সব প্ল্যান বুঝিয়ে দিলাম। এরপর মোবাইল থেকে সিমটা খুলে রাখলাম, যাতে কেউ কন্ট্যাক্ট করতে না পারে। আর মেঘাকে মেসেজ দিয়ে নতুন সিমের নাম্বারটা দিলাম, যাতে প্ল্যান সাকসেসফুল হয়। তারপর আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, সম্ভব হয়নি। যদি প্ল্যান মোতাবেক না হয় তাহলে কি হবে? না, আমি শিওর হবে। 2 দিন কাটিয়ে দিলাম, ইরা আমাকে কোনো খবরই দিল না। সন্ধ্যার সময় আমি আর তন্নি সাদে বসে বসে কফি খাচ্ছি। এমন সময় রাফির নাম্বার থেকে কল আসলো। আমি ফোন ধরতেই রাফি বলল, কিরে, তোর পুরনো সিমটা বন্ধ নাকি যে নতুন সিম চালাচ্ছিস? হ্যাঁ দোস্ত, কিন্তু এই নাম্বার কিভাবে পেলি? না মানে আন্টি থেকে নিয়েছিলাম। ওহ ভালো, কি খবর তোর? ভালো না রে। কেন? মায়া ম্যাডাম প্রতিদিন তোর কথা জিজ্ঞেস করে মাথা খেয়ে ফেলে। আচ্ছা কোথায় তুই আমাকে বল। না দোস্ত, এইটা বলা যাবে না। আচ্ছা, আমাদের পরীক্ষা তো সামনে মাসেই, একেবারে তখন দেখা হবে। কি বলিস তুই? তোরে ছাড়া কেমন কেমন লাগে। চলে আয় তাড়াতাড়ি। না রে দোস্ত, আমি আর যাব না। কোনো মতে পরীক্ষা দিয়ে বাইরে দেশে চলে যাব। কেন মামা? আর মায়া? সে নিজের মতো খুশিতে থাকুক না, তাতে আমার কি। আচ্ছা মামা, রাখি, পরে কথা হবে, বাই। আমি ফোন রেখে দিলাম। যেমন ভাবলাম ঠিক তেমনই হলো। রাফির কল কাটার সাথে সাথে মেঘার কল আসলো। আমাকে কল দেওয়ার সাথে সাথে বলল, মেঘ, তোমাকে কয়দিন ধরে দেখা যায় না কেন? কোথায় তুমি? ম্যামের উপর এত রাগ করে আছো? কেন? রাগ কি শুধু সে করতে পারে? আমরা কি মানুষ না? আমাদের কি রাগ নেই? কিন্তু তোমাকে না দেখলে আমার দিন কাটে না। প্লিজ ফিরে আসো। দেশ ছেড়ে কখন যাবেন? না বলাই কি ভালো না? বললে যেতে পারবো না। আচ্ছা রাখি, পরে কথা হবে। আচ্ছা, এই শোনো। জি বলেন। কবে ফিরবে? জানি না। পরীক্ষা? সেটা দিব। আচ্ছা রাখি। কলটা কেটে দিলাম। সে আবারও কল দিল। আমি কল রিসিভ করতে সে বলল, আমাকে তুমি করে বলছো? কই না তো। জি বলো। আরে না, আমি তো জি বলেন বলছিলাম। ও আচ্ছা রাখি। তারপরে তন্নি আমাকে দেখে বলল, ভাইয়া তোরে অস্কার দেওয়া দরকার, কি সুন্দর ড্রামা করলি। হুম এখন কি বুঝলি? আমি শিওর, শুধু রাফির বিষয়টা জানা হলো না। তারপরে দেখতে দেখতে পুরো 1 সপ্তাহ কেটে গেছে।
এবার ধামাকা করার সময় হয়ে গেছে। ইরার থেকে যা জানার জেনে নিয়েছে, আর আমার ধারণাটাই সত্যি হলো। এবার দেখি মায়া কিভাবে আমার হাত থেকে বাঁচে। আমি তন্নিকে নিয়ে ফেসবুকে একটা ছবি আপলোড করলাম আর ক্যাপশনে দিলাম, আমার হবু বউ। ঘন্টা কয়েক এর মধ্যেই বন্ধুরা কংগ্রাচুলেশন জানানো শুরু করলো, কিন্তু রাফি রিয়াদরা বাদে তারা কমেন্ট না করে আমাকে মেসেজ দিল। রিয়াদরা সবাইরে বললাম কথা সত্যি। রাফি আমাকে মেসেজ দিয়ে বলল, কিরে মেঘ, এসব কি? তুই না মায়া ম্যামকে ভালোবাসতি, তাইলে কেন মেয়ের অভাব পড়েছে নাকি? আর মায়া মায়া করিস না, ওনাকে আমি হেড করি। কি বলছিস তুই এসব? হ্যাঁ, মেঘ, তুই কিন্তু ম্যামকে সত্যি সত্যি ভালোবেসেছিলি। এখন কোথায় সেই ভালোবাসা? নাই, সব শেষ হয়ে গেছে। এখন আমি শুধু আমার হবু বউকে নিয়ে থাকবো। মেয়েটাকে কি নাম, তার বাসা কোথায়? সরি বলা যাবে না, রাখি। আমি ফোন কেটে দিলাম। সাথে সাথে মায়া ম্যাডামের কল রিসিভ করতেই ম্যাম বলতে লাগলো, কুত্তা, জীবনে তোর মতো লুচ্চা আমি আর একটা দেখিনি। ছি ছি, আমাকে ভালোবাসিস বলে এখন অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস? সত্যি আজকে তোরে আমি চিনতে পারলাম। তোরে বিশ্বাস করাও আমার ভুল। কে বলেছে বিশ্বাস করতে? আর আপনি কে? আর আমাকে বিশ্বাস করেন যে আমি আপনাকে বিশ্বাস করব? আর আপনি আমার লাইফে কেউ না, নো বডি। কি? আমি এখন নো বডি? হ্যাঁ, তোরে আমি সামনেই ফেলে দেখবি। কিছু করতে পারবেন না, রাখেন এখন। মেঘ শুনো। শুনতে চাই না। মেঘ, মেঘ প্লিজ। আমি ফোনটা কেটে দিলাম। এবার উনিও বুঝুক আপন মানুষকে কষ্ট দিলে কেমন লাগে। ফোন রেখে আরেক কাপ কফি খেলাম, তারপর রুমে এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা। পড়া শেষ করে উঠে দেখি মেঘার কল এসেছে অনেকগুলো। মোবাইলে সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারিনি। আমি কল ব্যাক করলাম, সাথে সাথে সে কল ধরে বলল, কোথায় ছিলে? কতক্ষণ ধরে কল দিচ্ছি। পড়তেছিলাম। পোস্টের মেয়েটিকে? আমার হবু বউ। মায়া? ওই নামের কাউরে আমি চিনি না। তোর মতো লুচ্চা আমি আরেকটা দেখিনি। ছি ছি, একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়েকে কিভাবে ভালোবাসো তুমি? ছি মেঘ, তোমার জন্য যে ভালোবাসাটা ছিল আজ সেটা শেষ হয়ে গেছে। আমি ভুল ছিলাম তোমার বিষয়ে। তুমি সত্যি একটা খারাপ আর বাজে লোক। সমস্যা নাই, আমি জানি এটা। তোমার সাথে কথা বলতেও আমার ঘৃণা করছে। এই বলে কল কেটে দিলাম। এদিকে হাসতে হাসতে আমার পেট ব্যথা হচ্ছে। ঢিল সঠিক জায়গায় গিয়ে লেগেছে। এবার সামনে কি হয় দেখার পালা। পরীক্ষার দিন ঘনিয়ে এসেছে। এরই মধ্যে কারোর সাথে কোনো প্রকার কথা হয়নি, কারণ মোবাইলে 2টা সিমই খুলে রেখে দিয়েছিলাম। পরীক্ষার আগের দিন রাতে সিম খুললাম, ভেবেছিলাম মেঘা মেসেজ দিবে সেই দিনই। রাফিও অনলাইনে আছে, কিন্তু মেসেজ দিচ্ছে না। শুধু রিয়াজাই মেসেজ দিয়েছে, কারণ সে সব জানে। পরের দিন তন্নিকে সাথে নিয়ে বাসায় চলে আসলাম। সেখান থেকে রিক্সা নিয়ে পরীক্ষার হলে আসলাম। হলের সামনে এসে দেখি রাফি আর বাকিরা দাঁড়িয়ে আছে। আমি রাফির কাছে গিয়ে বললাম, কি অবস্থা তোর? বলতেই ঠাস ঠাস করে 2টা চর মেরে দিল আমাকে। তারপর বলতে শুরু করলো, সি সি, লজ্জা করো না তোর? তোর মতো লুচ্চা বন্ধুর জন্য কারণ না হয়। জানিস মায়া ম্যাডামের কি কষ্ট হচ্ছে, কিসের মধ্যে আছে উনি? তাতে আমার কি? সাথে সাথে ম্যাম এসে আমাকে থাপ্পড় মেরে বলল, তোর কি মানে? তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসা এখন শুধু আমার হবু বউকে ঘিরে। এই মেয়েটা একে তো দেখে মনে হয় কোনো নর্দমা থেকে উঠে এসেছে। আমি জানি মা এসব বলবে, সে রেগে আছে, তাই তন্নিকে আগে থেকেই সব বলে দিয়েছিলাম কি করতে হবে। আমি তোমাকে ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো। কে বলছে আমি আপনাকে ভালোবাসি? আমি তো আমার হবু বউ তন্নিকে ভালোবাসি। কি বলছো এসব তুমি? প্লিজ মেঘ, এমন করিও না। আমি তোমাকে ছাড়া কিভাবে থেকেছি এই কয়দিন আমি জানি। কি কষ্টের মাঝে আমি কাটিয়েছি। ও আচ্ছা, কই আমি তো দেখতে পাচ্ছি না। পাশ থেকে রাফি বলল, মেঘ, তুই এমন করছিস কেন? তুই না ম্যামকে ভালোবাসিস, তাহলে কোথায় গেল তোর ভালোবাসা? আমি তন্নিকে ভালোবাসি। চল, দেরি হয়ে যাচ্ছে, এক্সাম শুরু হয়ে যাবে। মায়াকে কাঁদতে দিয়ে আমি চলে আসলাম পরীক্ষার হলে। কেমন জানি মায়ের কান্না মিশ্রিত মুখটা দেখতে খুব কষ্ট হচ্ছিল। আমি ওকে কষ্ট দিতে চাই না। পরীক্ষাটা শেষ হোক, তবেই আমি মায়াকে আপন করে নিব। জানি আমার রেজাল্ট তেমন একটা ভালো হবে না। কোনো মতে পরীক্ষা দিয়ে বের হলাম। বের হতেই তন্নি এগিয়ে এসে বলল, ভাইয়া পরীক্ষা কেমন হয়েছে? আরে চুপ, আস্তে ডাক, কেউ শুনলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। আচ্ছা, পরীক্ষা কেমন হয়েছে? মোটামুটি। ভাইয়া আগে পরীক্ষাটা মনোযোগ দিয়ে দে, তারপর না হয় যা করার করবি। হুম? ভাইয়া, মায়া আমার কাছে আসছিল। কখন? তুই পরীক্ষা দিচ্ছিলি তখন এসে আমাকে কাঁদতে কাঁদতে বলল সে তোকে অনেক ভালোবাসে। প্লিজ ওরে কষ্ট দিস না। একটু কষ্টে থাকুক, আজীবন আর কষ্টকে তার কাছেও আসতে দিব না। ওকে, এখন কি করবি? মায়ের কাছে চল। আমি আর তন্নি মায়ের কাছে গেলাম।
তন্নি জানে সে কোথায়। মায়া আমাকে দেখে সে বলল, মেঘ প্লিজ এমন করো না। সরি, আমাকে ভুলে যাওয়ায় আপনার ভালো। প্লিজ মেঘ, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ? আমি সেই কবে করেছি। তাহলে বলো ভালোবাসি। বললাম তো, আমার সব ভালোবাসা আমার হবু বউকে ঘিরে। প্লিজ মেঘ। সরি, আমি চলে আসলাম। ওকে কষ্ট দেওয়ার মানে এই না যে ওকে ভালোবাসি না, তবে আমার প্রতি ওর ভালোবাসাটাকে গভীর করার জন্য এসব করা খুব জরুরি। এইভাবে পরীক্ষায় এসে আমার জন্য অপেক্ষা করত। ওর মায়াবী চেহারাটা আমাকে খুব কষ্ট দিত। ওকে কাঁদতে দেখে নিজের বুকটা ধুমড়ে মুচড়ে উঠত। তার ভালোবাসার গভীরতাকে খুব করে উপলব্ধি করতে পারছি আমি। পরীক্ষা শেষে সে এসে শুধু একটি কথা বলতো, মেঘ সত্যি কি ভালোবাসা যায় না আমায়? আমি চুপচাপ চলে আসলাম। পরীক্ষার প্রথম দিকে তন্নিকে নিয়ে আসতাম, শেষ কয়েকটা পরীক্ষায় ওকে নিয়ে আসিনি। বাসায় বসে আছে, কালকে পরীক্ষা শেষ হবে আর মায়াকেও আমি আমার মনের কথাটা বলে দিব। জান্নাত এসে বলল, ভাইয়া তুই কাজটা ঠিক করিসনি। কি বোন? তোর অধিকার নেই একটা মেয়ের ভালোবাসা নিয়ে খেলার। আরে আমি তো মেঘা, সরি। মায়ের সাথে একটু চুপ কর তুই। আর যদি তোর মতো কেউ আমাকেও করতো তখন, যদি আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এমন করতো তখন? সরি বোন, আমি কালকেই সব ঠিক করে দিব। কাল যেন আমি ভাবিকে বাসায় দেখি, আর না হলে আমি আর কোনো দিনও তোর সাথে কথা বলবো না। বোন, এইটাই শেষ কথা। আমি জানি বোন রাগের মাথায় বলেছে, কিন্তু আমি তো শিওর মায়া ম্যাম আমার শুধুই আমার। উনি আমাকেই ভালোবাসে। পরদিন নিজের বাইকটা নিয়ে পরীক্ষার হলে গেলাম। আজকে পরীক্ষার পর মায়াকে নিয়ে পুরো শহরটা ঘুরবো। পুরো শহরে আমাদের ভালোবাসার রং মেখে দিব। এই শহর যেন সাক্ষী হব আমাদের ভালোবাসার। বুক কাঁপছে। পরীক্ষার হলে কিভাবে পরীক্ষা দিয়েছি জানি না। তাড়াতাড়ি হল থেকে বেরিয়ে প্রতিদিনের সেই জায়গায় গেলাম যেখানে মায়া দাঁড়িয়ে থাকে, কিন্তু সেখানে গিয়ে আমি অবাক হলাম। মায়া নেই, মনে হলো সে রেস্টুরেন্টে গেছে। তাই রেস্টুরেন্টে গেলাম খুঁজতে, কিন্তু পাইনি। ভয় হতে লাগলো। সবার আগে পরীক্ষার হল থেকে বের হয়েছিলাম। আশেপাশে প্রতিটি জায়গায় খুঁজলাম, কিন্তু না, কোথাও মায়াকে খুঁজে পাইনি। তাহলে সে কোথায়? ফোন দিচ্ছে কিন্তু কল যাচ্ছে না। আমার ভয় হতে লাগলো। প্রায় পাগল হয়ে গেলাম আমি। আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে দেখে রাফি বলল, মেঘ কি হয়েছে? দোস্ত, মায়া ম্যামকে দেখছি না, সে কোথায়? সে নেই, আসবে না। আর তোরা তো দরদ উতলে পড়ছে কেন? তুই তো ম্যামকে ভালোবাসিস না। রাফি, চুপ কর। যে মেয়েটা তোকে সেই ইন্টার থেকে ভালোবেসে আসছে, যে মেয়েটা তোর জন্য বাইরের দেশে না গিয়ে এখানেই থেকে লেখাপড়া করছে তোর জন্য, হ্যাঁ তোর জন্য সে নামি দামি কলেজ থেকে এই কলেজে এসেছে তোর জন্য। তোর ভালোবাসা পাওয়ার জন্য সে কলেজে শিক্ষকতা করেছে। তোকে ভালোবাসে বলে সে তোর দেওয়া হাজারো কষ্ট সহ্য করেছে, কিন্তু সবশেষে সে কি পেল? কষ্ট আর কষ্ট। কি বলছিস এসব? মায়া ম্যামকে তো আমি প্রথমবার এই কলেজে দেখেছি। না, মায়াকে জানিস? মেঘা চৌধুরী, যে মেঘা তোকে কল করে ভালোবাসি বলতো। আর হ্যাঁ, যখন তোকে ফোন করতো তখন ভয়েস পাল্টে কথা বলতো, যাতে তুই ম্যামের ভয়েস চিনতে না পারিস। এই মায়া হলো আমার কাজিন, যাকে তুই ক্লাস 10-এ প্রপোজ করেছিলি। ওই সময় তুই আবেগের বসে ওকে প্রপোজ করেছিলি, আর তোর সেই প্রপোজালটাকে সে সত্যি মনে করে তোকে ভালোবাসতে শুরু করেছিল। সে সিনিয়র বলে তোকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা পাচ্ছিল বলেই আমি আর মেঘা মানে তোর মায়া প্ল্যান করে এসব করি। তার মানে এইটাই সে মেঘা? হ্যাঁ দোস্ত, বিশ্বাস কর, আমি এতদিন যা করেছি সব ওকে নিজের করে নেওয়ার জন্য। আমি শুধু নাটক করেছি। তন্নি আমার খালাতো বোন। কি বলিস? হ্যাঁ, আমি মায়া ম্যামকে আমার ভালোবাসার গভীরতা বোঝানোর জন্যই এসব করেছি। কিন্তু তুই জানিস না, মায়া তোর প্রেমের গভীরতা এতটাই ডুবে গেছে যে তোকে ছাড়া সে কিছুই কল্পনা করতে পারে না। প্লিজ রাফি, বল মায়া এখন কোথায়? সে নাই, সে চলে গেছে। আরে মজা না করে বল, সে কোথায়? সত্যি বলতেছি, সে চলে গেছে এয়ারপোর্টে। এতদিন তোকে ভালোবাসি বলে সে স্পেনে না গিয়ে এখানে ছিল। আজ যখন তোকে সে তার ভালোবাসার উপলব্ধি করাতে পারলো না, তার দেশে থাকার মানেটাও নাই। তাই সে কাল এসে তোকে বলতে চেয়েছিল সে আজ দেশ ছেড়ে তার বাবার কাছে চলে যাবে, কিন্তু তুই তো ওর কথাটাও শুনতি না। কথাগুলো শুনে পায়ের তলার মাটি সরে গেল। পাগলিটাকে এতটা কষ্ট দেওয়া উচিত হয়নি। চোখ দিয়ে অশ্রু পড়তে লাগলো। আমি রাফিকে বললাম, ভাই ওর ফ্লাইট কয়টায়? 1 ঘন্টা পর। কি বলিস কি? হ্যাঁ। প্লিজ ভাই, ওকে যেতে না কর প্লিজ। কেমনে ওকে না করবো? কেন করবো? ভালোবাসি তাই। তাহলে তুই নিজেই গিয়ে আটকা। তোর জন্য আমার বোনটা কি কষ্টের মাঝে ছিল তুই জানিস? তোর জন্য সে কি পরিমাণ কান্না করেছে তুই কি দেখেছিস? সরি দোস্ত। সরি না বলে তাড়াতাড়ি গিয়ে ওকে আটকা। ওকে, আমি যাচ্ছি।
আমি আমার মায়াকে কোথাও যেতে দিব না। আমি তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম। বাইকের স্পিড বাড়াতেই লাগলাম। চোখ দিয়ে পানি পড়ছে। আমি কি করলাম? নিজের অজান্তেই মায়াকে এতটা কষ্ট দিয়ে দিলাম। আল্লাহ, সে যদি চলে যায় তাহলে আমি বাঁচব না। আল্লাহ, আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো? ওকে যে অনেক ভালোবাসে, অনেক। বাইকের গতি অতিরিক্ত মাত্রায় বাড়ানো ছিল। হঠাৎ করে গাড়ির সামনে একটা বাচ্চা এসে যাওয়ায় আমি গাড়িটাকে কন্ট্রোল করতে না পেরে অ্যাক্সিডেন্ট করে বসি, আর সাথে সাথেই অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হওয়ার আগে দেখি আমার রক্তে আশেপাশে মাখামাখি হয়ে গেছে। চোখ খুলতে কষ্ট হচ্ছে, মাথায় প্রচণ্ড ব্যথা। কোনো মতে চোখটা মেলেই চারপাশে তাকাই, দেখে মনে হচ্ছে হাসপাতালে আছি। পাশে একজন নার্স ফাইল চেক করছে। আমাকে চোখ খুলতে দেখে নার্সটি ডাক্তারকে ডেকে দিল। তারপর তাড়াতাড়ি এসে আমাকে চেক করলো, তারপর বলল, মেঘ সাহেব, আপনি খুব লাকি। আপনার স্ত্রী যদি সময় মতো আপনাকে হাসপাতালে না নিয়ে আসতো তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। আমার স্ত্রী? কে স্ত্রী? ওই তো বাহিরে দাঁড়িয়ে আছে। মেঘা ম্যাম, একটু ভিতরে আসেন, আপনার স্বামীর জ্ঞান ফিরেছে। মেঘাকে ভিতরে আসতে দেখে বুকটা ধক করে উঠল। তার মানে মেঘাই আমাকে বাঁচিয়েছে, কিন্তু সে তো এয়ারপোর্টে ছিল। মেঘা আমার কাছে এসে বলল, এত পাগলামি করো কেন? যদি সময় মতো না আসতাম তাহলে আজকে তোমাকে। এই বলে সে কাঁদতে লাগলো। আমি মেঘার হাতটাকে আস্তে করে নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম, তুমি এসেছো মেঘা? সরি, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাকে। প্লিজ মাফ করে দাও, আর কোনো দিনও কষ্ট দিব না। দিয়ে দেখিও, হাত পা ভেঙে গুঁড়ো করে দিব। কিন্তু তুমি অ্যাক্সিডেন্টের জায়গায় আসলে কিভাবে? তুমি তো এয়ারপোর্টে চলে গিয়েছিলে। হাদারাম, এয়ারপোর্টে গেছিলাম আব্বুকে আনতে। রাফি তোমাকে মিথ্যা বলেছে যাতে আমার কাছে ফিরে আসো। রাফি হারামিটারে আমি ছাড়বো না। আউট। কি হয়েছে? কিছু না, মাথা ব্যথা করতেছে। এইভাবে পাগলামি করতে হয়? তুমি কি মনে করেছো তোমাকে ছেড়ে চলে যাব? জীবনেও না। সে কলেজ লাইফ থেকে ভালোবেসে আসছি, আর তুমি গাধাটা কিছুটাই টের পাও না। 3টা বছর এই কলেজে, একই কলেজে পড়েছি, তাও কোনোদিনও আমাকে খেয়াল করলে না। যখন ম্যাম হয়ে এলাম তখন খেয়াল করলে। সরি। পাশ থেকে ডাক্তার বলল, আপনারা কি স্বামী স্ত্রী না? মেঘা বলল, না, তবে ফিউচারে হব। তাহলে ফর্মে যে। মেঘ সাহেব, আপনি কিন্তু খুব লাকি। লাকি আর হলাম কই? ওর মতো ডেভিল মেরে বিয়ে করে জীবনটা তেজপাতা করবো আর কি। মেঘা রেগে গিয়ে বলল, কি বললে? আরে মজা করছিলাম। 1 মাস পর রাফি, রিয়াদ সবাই আমাকে জ্ঞান দিচ্ছে। রাফি বলছে, দোস্ত, আমার আপুটারে দেখিস, বিড়াল মারার সময় যেন কষ্ট না পায়। দোস্ত, বিড়াল কই? রুমে। তুই সাহসী ছেলে, যা এবার বিড়াল মেরে নিজেকে জয়ী কর। আচ্ছা। বুক কাঁপছে, বাসর ঘরে ঢুকছে, লজ্জা লাগছে, না ভয় লাগছে, হাত পা কাঁপছে। কোনো মতে ভিতর থেকে আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। মেঘা, সরি মায়া, ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে এইভাবে খুঁজতে দেখে সে ঘোমটা সরিয়ে বলল, কি হয়েছে? কি খুঁজতেছো? বিড়াল। বন্ধুরা বলেছিল আজ রাতে বিড়াল মেরে জয়ী হতে, কিন্তু বিড়াল যে খুঁজে পাচ্ছি না। মায়া রেগে গিয়ে বলল, কুত্তা, তুই এইদিকে আয়। মায়ার রাগে কণ্ঠ শুনে ওর সামনে গেলাম। কান ধরে উঠবস করা শুরু কর। কিন্তু কেন? করবি কি করবি না? কি আর করার, বাধ্য হয়ে তাই করতে লাগলাম। কি ডেভিল বউ, জীবনটাই তেজপাতা করে দিল। আমি বললাম, আচ্ছা ডেভিল ম্যাম। কি বললি? না মানে মায়া ম্যাম, কান ধরে উঠবোস করার কারণ কি? কুত্তা, কারণ জানিস না? আমাকে অনেক কষ্ট দিলি, এখন পর্যন্ত প্রপোজ অ্যাকসেপ্ট করিস নাই। তোরে আমি আরো শাস্তি দিব। না, এসবের পর আর শাস্তি ভোগ করা পসিবল হবে না। তাহলে চল। কোথায়? ছাদে। আচ্ছা চলো। আমারে কোলে করে নিয়ে যা। পারবো না। কি বললি? নিচ্ছি। আমি মায়াকে কোলে নিয়ে ছাদে গেলাম। আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, তবে আমার মায়ের মতো সুন্দর না। মায়া এবার বলল, ওই যা, ওইখানে ফুল আছে, নিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো ফুল নিয়ে আসলাম। এবার বলল, হে, এবার প্রপোজ কর। আমি ফুলটা এগিয়ে দিয়ে বললাম, আমি তোমাকে ভালোবাসি। হাদারাম, এইটা কোনো প্রপোজ হইল? সুন্দর করে কর। এবার আমি হাঁটু গেড়ে বসে বললাম, আকাশ, তারা, চন্দ্র, বাতাস, আজকে সবাইকে সাক্ষী করে বলছি ভালোবাসি মায়া, তোমাকেই ভালোবাসি। তোমার মায় আমি হারাতে চাই আজীবন। একটু সুযোগ কি দিবে আমাকে? মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমিও কি? ভালোবাসি, অনেক ভালোবাসি। ছেড়ে যাবা না তো? তোমার মায়ে পড়েছে মায়াবতী, ছেড়ে যাওয়ার কারণ যে নাই। পাগল। তোমার এখন শুধু আমার শাসন চলবে। যথাজ্ঞা মহারানী। ফাজিল।
আমার ডেভিল ম্যাডামের ফাজিল স্টুডেন্ট আমি এভাবে বাঁচতে চাই আজীবন হাত ধরে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক আজীবন।